আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায়টা আজকে আমরা পড়ব। তো প্রথমে আমরা যদি বই খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো পৃষ্ঠা আছে, পাও বলতে পারি আমরা, যেগুলো এগুলো কোনো কাজের না, শুধু মুখস্থ আর এমসিকিউ এর জন্য। এগুলা শুধু এমসিকিউ আছে অনেক কিছু, এগুলো আমরা বর্তমানে স্কেপ করতে পারি, আর যদি তোমরা চাও তাহলে মুখস্থ করতে পারো। মুখস্থ করতে হবে, এটা হলো কথা এমসিকিউ এর জন্য। আর যদি আমরা পড়ার পার্টে যাই, একটু বোঝার পার্টে, তো এখানে আছে তো রাশি, এগুলোই আমরা আজকে বলবো, আরো আছে পার্ট। তো প্রথমে যদি আমি বলি, বইগুলো যদি তোমরা দেখতে চাও তবে পদার্থবিজ্ঞান বইয়ের 14 পৃষ্ঠায় চলে যেতে হবে, ওখান থেকে আমাদের পড়া শুরু হবে। তো এখন বইটা খুলে রাখো, খাতা টাতা কলম টলম সব সামনে নাও। এখানে যদি আমরা লক্ষ্য করি তো প্রথমে লেখা আছে রাশি। রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই ভৌত জগৎ, যে ভৌত জগৎটা আছে, এই ভৌত জগৎ এই পুরো পৃথিবী, মহাবিশ্ব, তারপরে এই সৌরজগৎ, এই সবকিছু আছে, এগুলোর মধ্যে আমরা যা কিছু পরিমাপ করতে পারি, যেমন আমার এই কলমটা আমি পরিমাপ করতে পারতেছি এর ওজন কত, এটা কতটুকু লম্বা, এটা কতটুকু চওড়া, এই মার্কারটা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, এগুলো আমি পরিমাপ করতে পারবো। এইসব যা যা আমি পরিমাপ করতে পারবো তাদেরকে আমরা বলবো, পরিমাপ করতে পারবো, তাদেরকে আমরা রাশি বলবো। এখন এই রাশি আবার দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি যদি বলি, যে সকল রাশি মূল বা স্বাধীন, আমাদের এই দুইটা কথা মনে রাখতে হবে, মূল বা স্বাধীন। যে সকল রাশি মূল বা স্বাধীন, তারপরে একটা কমা দেব, যারা অন্য রাশির উপর নির্ভর করে না, এরা স্বাধীন, তো নির্ভর করবেও না, তাদেরকে মৌলিক রাশি বলে। যে সকল রাশি মূল, মূল আমরা বলি না, গাছের মূল বা গোড়া যেটা, সেরকম, বা স্বাধীন, একা চলতে পারে, তো এরকম রাশিগুলোকে যারা স্বাধীন, যারা অন্য রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলে। তো মৌলিক রাশি যদি আমরা দেখি, সারা পুরো মহাবিশ্বে গবেষকরা ঘাটাঘাটি করে দেখছে, উলু করে দেখছে যে মৌলিক রাশি আসলে 7টা। তোমরা ওই যে 14 পৃষ্ঠা খুলে দেখতে পাচ্ছ একটা বড় ছক, ওখানে লেখা আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তীব্রতা, এগুলা। তো যদি আমরা দেখি, এই যে দৈর্ঘ্যের আমরা যেটা এটা লিখছি, এটা হলো মাত্রা, এটা তোমাদের পরে লাগবে, এটা মনে রাখবো। আমি যেগুলো লিখছি এগুলো হলো এই যে লেন্থের জন্য লেন্থ, দৈর্ঘ্য বা লেন্থ, এটা হলো লেন্থ। ভর, মাস, যেটা এটা ভর, এই যে 7টা যেগুলো আছে না, এই 7টা। তারপরে সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ বা তো দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস এম। তারপরে সময়কে আমরা প্রকাশ করি এই যে টি দিয়ে। তারপরে তাপমাত্রাকে আমরা প্রকাশ করি দুইটা জিনিস দিয়ে, একটা হলো এই যে গোলের ভিতরে গোল, এটার নাম হলো থেটা, এটার নাম থিটা, এই যে থিটা, বা বলি হলাম টি। যখন সময় এই টিটাও থাকে, আবার যখন এই তাপমাত্রাটাও থাকে, একসাথে থাকে, তখন আমরা এই থিটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। আর যখন এটা থাকে না, মাঝে মাঝে আমরা এটা ব্যবহার করি। তারপরে আছে হলো বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, এটার সংকেত হলো আই। আর আবার তোমরা এটাকে প্রতীক ভাবিও না, প্রতীক কিন্তু আবার আলাদা। তারপরে আছে হলো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে এন দিয়ে প্রকাশ করা হয়, দীপন তীব্রতাকে জে দিয়ে প্রকাশ করা হয়। এই 7টা যে ইয়াগুলো আছে,
সব শুধু মুখস্থ করতে হবে, এগুলা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। তারপরে আছে হলো আমরা আসি যৌগিক রাশি বা লব্ধ রাশিতে। যে সকল রাশি মৌলিক রাশি হতে যে সকল রাশি লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। বা আমরা বলতে পারি যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। এই দুইটা সংখ্যা তোমরা লিখতে পারো, হয় লিখতে পারো মৌলিক রাশি হতে যে সকল রাশি লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে, বা লিখতে পারো যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। মানে যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, মানে মৌলিক রাশি তো এই 7টা, এই 7টার উপরে যে সকল রাশিগুলো নির্ভর করতেছে তাদেরকে আমরা যৌগিক রাশি বলি। তো যৌগিক রাশির মধ্যে আসে হলো ওজন, ক্ষমতা, বেগ, বল ইত্যাদি। মানে যৌগিক রাশি আসলে ইনফিনিটি। সারা পৃথিবীতে যৌগিক রাশি বলতে গেলে প্রায় শেষ নাই, হাজারো হাজারো। এই হাজারো হাজারো মুখস্থ করতে গেলে আর জান টান থাকা লাগবে না, বাদ দাও। এই মৌলিক রাশি ভুলে যাও যে এগুলা যেমন তেমন, এগুলার দরকারই নেই আমাদের মুখস্থ করার। আমরা মুখস্থ করবো হলাম এই কয়টা, এই 7টা মৌলিক রাশি আমরা মুখস্থ করবো, এই যৌগিক রাশি কাটা। হ্যালো, এই মৌলিক রাশি যেগুলো মানে আমাদের অপশনে যদি থাকে যে কোনটি মৌলিক রাশি দেওয়া আছে, দৈর্ঘ্য, বিপদ তীব্রতা, পদার্থের পরিমাণ আর ক্ষমতা। তো এখান থেকে যৌগিক রাশি কোনটা? ক্ষমতা। কারণ আমরা জানি দৈর্ঘ্য, বিপদ তীব্রতা, পদার্থের পরিমাণ এই তিনটাই হলো মৌলিক রাশি। আর ক্ষমতা, যেহেতু ক্ষমতা এই 7টার মধ্যে পড়তেছে না, তাহলে ক্ষমতা মানে যৌগিক রাশি, শেষ, কিছু খতম। তো আমরা বুঝতে পারলাম কি কি রাশি। রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি মূল বা স্বাধীন, যারা অন্য রাশির উপর নির্ভরশীল না, তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি আবার 7টা, এগুলো এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, বিপদ তীব্রতা। তোমরা যদি 14 পৃষ্ঠার দিকে তাকাও, একবার 6টার দিকে তাকাও, তো তোমরা ওখানে দেখতে পারতেছো এসআই ইউনিটে 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি লেখা আছে। এসআই জিনিসটা কি? এটা এসআই জিনিসটার ব্যাপারে আমরা পরে জানবো, আগে আমরা যেগুলো মুখস্থ করে এগুলো জানি নেই। তো এগুলো বুঝলাম আমরা, মৌলিক রাশি, যৌগিক রাশি বুঝছি, রাশি বুঝছি, বুঝছি, মৌলিক রাশি কিভাবে চিনবো, যৌগিক রাশি কিভাবে চিনবো, এগুলো বুঝছি। তো এখন পরের পাঠে যাই আমরা। এখানে কিছু সূত্র লেখা আছে, এই যে গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো মানে অতটা মানে নাই, কোয়েশ্চেন বা এরকম কোনো কোয়েশ্চেন, মানে যেটা বলতে পারি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবন প্রশ্নে এই সূত্রগুলো লাগে। মানে এইগুলো দিয়ে কিছু অঙ্ক আছে, সেগুলো করা লাগবে। তো এখানে আমরা যদি সূত্র দেখি, এখানে টোটাল 6টা সূত্র আছে। 6টা সূত্র সবগুলোই মানে আসলে এগুলো সব হলো যৌগিক রাশি। আর যৌগিক রাশিগুলোকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এখানে কতগুলো মৌলিক রাশি পাচ্ছি। এখানে কয়েকটা মৌলিক রাশি এখানে লেখা আছে, যেমন দেখো সরণ। এখানে হয়তো তোমরা ভাববা যে সরণটা কি। এখানে সরণ হলো সরণ সমান সমান যে আমরা লিখছিলাম দৈর্ঘ্য, লিখছিলাম মনে করে দেখো, দৈর্ঘ্য যেটা আমরা লিখছিলাম, এই দৈর্ঘ্যই মূলত সরণ হিসেবে লেখা হয়েছে এখানে। তো এই সরণ যদি এখানে আমরা দৈর্ঘ্য না ইউজ করি, আমরা এখানে ইউজ করব সরণ। লিখছি সরণ ভাগ সময়, বেগ ইজ ইকুয়াল টু সরণ ভাগ সময়। তারপরে ত্বরণ আছে, এখানে ত্বরণ আমরা এখানে লিখেছি বেগ ভাগ সময়। মানে আমরা কি বুঝলাম? বেগ ইজ ইকুয়াল টু সরণ ভাগ সময়, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ ভাগ সময়। মানে বেগ, এখানে হলো বেগ দিছে আমরা, মানে এখানে সূত্রটা যদি আমরা ভাঙতাম, তাহলে আমরা পাইতাম সমান সমান সরণ ভাগ সময় স্কয়ার। যেখানে আমরা পাইছি সরণ ভাগ সময় স্কয়ার। ত্বরণকে ভাঙে আমরা পাইলাম, মানে বেগকে ভাঙে আমরা পাচ্ছি হলাম সরণ ভাগ সময়, ত্বরণকে ভাগে আমরা পাই বেগ ভাগ সময়। যেটাকে আমরা আরো যদি ভাঙি, বেগটাকে যদি ভাঙি আমরা এখানে, তাহলে আমরা পাবো হলাম সরণ ভাগ সময় স্কয়ার। এইটাই হলো আমাদের অঙ্ক করা লাগবে। এখন একটু পরে দেখাচ্ছি। তারপরে যদি আমরা বলি বল আছে, বল সমান সমান ভর ইনটু ত্বরণ। বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ। কাজ বা শক্তি সমান সমান বল ইনটু সরণ।
মানে এখানে বল তো আমরা বললাম এই যে ভর ইনটু ত্বরণ, ভর ত্বরণ, ত্বরণ পাইলাম এই যে ত্বরণ হলো এই যে বেগ ভাগ সময়। কাজ বা শক্তি, মানে কাজ যেটা শক্তিও সেটা তোমরা তো জানোই, পড়ছো হয়তো 7-6 এ থাকতে। এখানে বলা আছে, এইটাও পড়ছো তোমরা, যদি মনে করে দেখতে পারো মাথার মধ্যে একটু জোর দাও, মনে আছে ভালো করে দেখিও। ওখানে হবে হলো বল ভাগ সরণ, কাজ বা শক্তি ইজ ইকুয়াল টু বল ভাগ সরণ। ক্ষমতা, ক্ষমতা ইজ ইকুয়াল টু কাজ ভাগ সময়। ক্ষমতার সূত্র কি? কাজ ভাগ সময়। এগুলো আমাদেরকে 6টা মুখস্থ করতে হবে। এখানে চাপ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। আর আমি এখানে একটা ভুল করছি, এখানে আমি বলে কাজ বা শক্তি ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ বলার জায়গায় আমি বল ভাগ সরণ বলে দিয়েছি, এর জন্য ক্ষমা করে দিও প্লিজ। হইলো এই 6টা সূত্র আমরা পাঠ করলাম। এখন 6টা সূত্র আমাদের এখন মাথায় রাখে আমরা কিছু অঙ্ক করব। এই 6টা সূত্র তোমরা যদি চাও লিখে নিতে পারো। এখানে লিখবা বেগ ইজ ইকুয়াল টু সরণ ভাগ সময়, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ ভাগ সময়, তারপরে বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, কাজ বা শক্তি ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ, ক্ষমতা ইজ ইকুয়াল টু সময় বা কাজ ভাগ সময়, চাপ ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল যদি আমরা লিখি তো আমরা এখানে ক্ষেত্রফলকে লিখতে পারি, মনে করে দেখো ক্ষেত্রফল যদি আমরা লিখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে লিখি বাহু স্কয়ার দিন না আমরা, এখানে বাহু স্কয়ারের জায়গায় আমরা যদি লিখতে এটা লিখতে পারি না দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, এটা লিখতে পারি না, কিন্তু আমরা এটাকে শর্টকাটে বলার জন্য আমরা এটা লিখছি। তোমরা এটা শুরুতে লিখবা, পরে যখন তোমরা ওই যে বিশ্লেষণ করতে যাবা সেই সময় যায় তোমরা দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য লিখবা, ওই সময় বিশ্লেষণে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য লিখবে। নরমালি তোমরা এই বল ভাগ ক্ষেত্রফল লিখবা। এগুলো একটা জায়গায় আমরা শুরুতে আগে নোট করে নেই, এই যে যেগুলো আমি শুরুতে দেখাইছিলাম একটু আগে ফ্রেঞ্চ ভাবে, সেগুলো আগে নোট করে নাও। এখন আমরা একটা ম্যাথে যাব। তোমরা একটু আগে মনে করো যে আমরা পড়ছিলাম যে মৌলিক রাশি এবং যৌগিক বা লব্ধ রাশি। এখন মৌলিক রাশি এবং যৌগিক বা লব্ধ রাশি নিয়ে এখন একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো প্রশ্নে আসতে পারে বল একটি লব্ধ রাশি মৌলিক রাশি এবং লব্ধ রাশি, এখানে লেখা আছে বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। বুঝলাম না কি হলো। এখন বল তো আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ ওই 7টা ইয়ার মধ্যে পড়তেছে না, তার মানে এটা একটা লব্ধ রাশি। এখন এটা ব্যাখ্যা কেমনে করব? ব্যাখ্যা করার এই যে সূত্রটা আমরা লিখছিলাম সরণ ভাগ সময়, এই সূত্রটাই এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব? এই যে দেখো উত্তর, আমরা জানি, লেখার পরে সূত্রটা বসাবো, বল সমান সমান ভর ইনটু ত্বরণ। বল সমান সমান সূত্রটা কি ছিল মনে করি আমরা একটু, বা তোমরা যে খাতাটা দিয়ে লিখছিলা সেই খাতাটাতে দেখো, একবার চেক করে দেখো, ওখানে আমরা লিখছিলাম বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, এই কথাটা লিখছিলাম। এই কথাটা যদি লিখে থাকো মনে করে দেখো, ওই সূত্রটার মধ্যে সম্ভবত কত 3 বা 4 নাম্বার হবে, 3 হবে সম্ভবত যতদূর মনে পড়ে। 3 এর সূত্রটা আমরা এখানে লিখছিলাম বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখন এই সূত্রটা আমরা বসাইলাম, সমান সমান দিয়ে আমরা আরো লিখবো এই যে ত্বরণকে আমরা এখানে ভাঙতে পারতেছি কিন্তু, ঠিক আছে? ত্বরণ কিন্তু একটা মৌলিক রাশি না, এটা কিন্তু একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। এই ত্বরণের আমরা একটা সূত্র পড়ছিলাম ভর ইনটু ত্বরণের আমরা পড়ছিলাম বেগ ভাগ সময়, মনে করে দেখো বেগ ভাগ সময়। ওখানে যে আমি শুরুতে দেখাই দিয়েছিলাম যে সরণ ভাগ সময় স্কয়ার, ওটা এখানে লিখতে যাবে না, ত্বরণে লিখতে হবে তোমাদের বেগ ভাগ সময়, এটা কিন্তু দেখাতে হবে, না হলে কিন্তু তোমাদের মার্ক এই যে এটা একটা বড় ডিং দিয়ে দিবে, সুন্দর ভিডিও জিনিস খাইতে পারো চাইলে। তারপরে ভর ইনটু সরণ ভাগ
সময় স্কয়ার সময় স্কয়ার দেবো, ঠিক আছে? মনে করে দেখো এই যে এখানে বেগ ভাগ সময় কেমনে পাইলাম আমরা, ওই যে বেগকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বেগকে ভাঙে পাচ্ছি হলাম এই যে এখানে কোণে লিখেছি এই যে বেগকে ভাঙলে আমার পাই কি সরণ ভাগ সময়। এই যে বেগকে ভাঙলে আমার পাচ্ছি হলাম সরণ ভাগ সময়। এই সরণকে দিলাম উপরে, সময় চলে যাবে নিচে। যদি সময় ইনটু সময় হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? অবশ্যই সময় স্কয়ার লিখতে পারবো। সময় ইনটু সময় মানে সময় স্কয়ার, তো ঠিক আছে তাই না? এর জন্য আমরা এখানে লিখেছি ভর ইনটু ত্বরণ, ভর ইনটু সরণ ভাগ সময় স্কয়ার। তারপরে ইকুয়াল দিলাম, ভর উপরে ওখানে গুণ দিয়ে দিলাম ইনটু সরণ, উপরে পাঠিয়ে দিলাম এই ভরকে দিয়ে সময়। তোমরা চাইলে এই একই বাড়িতে এই দ্বিতীয় নাম্বার লাইনে ইয়াটা করে দিতে পারো, সময় স্কয়ার লিখে দিতে পারো। আর এই যেটাকে মুছে দেই নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে, এটা তোমাদের পরীক্ষার খাতায় লেখার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি এটা। তো এখানে এই যে লাস্ট লাইন এটা সময় স্কয়ার, ও না এই লাইনটা তোমাদের লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে। বা তোমরা চাইলে এই লাইনটা না লিখে এই লাইনটা লিখতে পারো, এই লাইনটা আবার রিপিট করতে হতে পারে তোমাদের। দেখে দেখে তোমাদের বলতে হতে পারে বল, বল অতএব লিখতে হবে, কিন্তু এই যে অতএবের কথা বলা যাবে না, অতএব না লিখলে কিন্তু কাটা দিতে পারে। অনেক সারি কাটা দেয়, অনেক সারি কাটা দেয় না। এখন এই যে লিখলাম বল ইনটু সরণ ভাগ সময় স্কয়ার। ও এখানে একটা কথা আছে, সরণ কিন্তু এভাবে লিখবা তোমরা। আবার এই যে সরণ দন্ত সয় বড় মূলধন্য, এই সরণ মানে মনে করা, এই সরণ বা মনে করা এটা লিখতে যায় না, আমাদের মার্ক কাটা যাবে। সরণ কিন্তু এখানে দন্ত স র দন্ত ন, সরণ এটা। এখন এটার যে রিয়াল আছে পাইলাম আমরা, বল হলো একটা মানে লব্ধ রাশি, কারণ এগুলো এখানে এখানে পাইছি। এখন এটাকে আমরা কিভাবে লিখবো সেটা বলছি। যেহেতু বল তো এখানে একটু আমরা খেয়াল করি, এখানে কি লিখছি আমরা, যে লিখলাম আমরা জানি বল ইনটু ভর, এখানে সূত্রটা বসে আমরা শুধু এখানে ব্যাখ্যা করলাম যে এইভাবে এইভাবে হইছে। এখন এখানে লিখছি যেহেতু, এই কথাটা কিন্তু তোমাদের একটু পরিবর্তন হবে, কোথায় কোথায় পরিবর্তন হবে আমি বলে দিচ্ছি। যেহেতু এই যে এটার একটু পরিবর্তন হবে, বল বা যেটার কথা বলবে যে এটা লব্ধ রাশি ব্যাখ্যা করো, যেহেতু তারপরে তিনটি, এখানে তিনটি আছে দেখো, বল আছে, ভর একটা, সরণ দুইটা, সময় তিনটাই। সময় স্কয়ার বলে চারটা দিয়ে দিও না তোমরা, আবার স্কয়ার কিন্তু এখানে কিন্তু আমরা উপাদানগুলো গুনতেছি, মানে মৌলিক রাশি কয়টা আছে
এখানে কিন্তু আমরা এই যে কতগুলা মানে কি কি আছে এগুলো গুনতেছি, কতগুলা করে আছে সেগুলো গুনতেছি না। মৌলিক রাশি ভর একটা আছে, সরণ দুইটা আছে, তারপরে সময় 3 নাম্বার, তাহলে টোটাল 3টা আছে এখানে। তার জন্য আমরা লিখছি যেহেতু বল 3টি মৌলিক রাশি ভর মানে ভর, সরণ ও সময়ের উপর নির্ভরশীল, মানে এই বল যেটা আছে এই বল ভর, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, তাই বলা যায় বল একটি লব্ধ রাশি। এখানে নির্ভরশীল কমা দিবা, তাই বলা যায় বল একটি লব্ধ রাশি। এই কথাটা তোমরা লিখবা, কিন্তু ব্র্যাকেট আবার দিতে যাই না, আমি তোমাদের শুধু দেখানোর জন্য ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এই নিচের দাগটা কিছু এক্সট্রা দেওয়ার দরকার নাই। এই যেভাবে লিখবা, লেখার পরে এই যে নির্ভরশীল কমা দিবা, দিয়ে লব্ধ রাশি, তাই বলা যায় এখানে লব্ধ রাশি, এটা দাঁড়িয়ে শেষ। এতটুকুই হবে 2 মার্ক তোমার। যেভাবে লেখো তোমাদেরকে স্যারে 2 দিবে। এখন আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিব, সেই কোশ্চেনটা সলভ করে তোমরা আমাকে দিবা। স্টপ করো, কিছু বলার আছে? কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটা হবে তোমরা বলো কাজ একটি লব্ধ রাশি। এটা হলো তোমাদের কাজ, এটা তোমরা এখন প্রমাণ করবা, বাসায় একবার ট্রাই করো যে কাজ একটি লব্ধ রাশি। তোমাদের সুবিধার্থে আমি মানে এই যে কাজ সমান সমান কি আসবে শেষে ওটা উত্তর লিখে দিচ্ছি। কাজ সমান সমান আসবে হলো ভর ইন্টু সরণ ভাগ সময় স্কয়ার স্কয়ার। তারপরে তোমরা লিখে দিবে হলো যেহেতু কাজ 3টি মৌলিক রাশি মানে ভর, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, সেহেতু বা তাই কাজ একটি লব্ধ রাশি। শেষ, আজকের ক্লাসটা এখানেই শেষ। তারপরে আরেকটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হলো ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। এই 2টা কোশ্চেন তোমরা বাসায় বসে বসে করবা। ক্ষমতাটা আসবে হলো এটা ক্ষমতার আসবে হলো ক্ষমতা সমান সমান ভর ইন্টু সরণ স্কয়ার ভাগ সময় কিউব। এটা আসবে উত্তর। তোমরা এখন সলভ করে দেখো যদি হয়, আর যদি না হয় আমি এই দুটোর উপরে দরকার আরেকবার ক্লাস নেব। আজকের ক্লাসটা এখানেই শেষ।